পিঙ্ক ফ্লয়েড ব্যান্ডটার নাম শুনলে প্রথমে কি মনে হয়? ড্রাগ মিউজিক কিংবা সাইকেডেলিক রক? পিঙ্ক ফ্লয়েড রক মিউজিকের হিস্ট্রিতে অনেক বড় একটা ব্যান্ড, অনেক বিশাল তাদের ক্যাটালগ এবং তাদের ইনফ্লুয়েন্স অনেক 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 বেশি। বাট ইউ ডোন্ট হ্যাভ টু টেক ড্রাগস টু এক্সপিরিয়েন্স দেয়ার মিউজিক অর টু ফিল দেয়ার সংস। এটা হচ্ছে একদম বাস্তব সত্য কথা। সো আজকে আমি পিঙ্ক ফ্লয়েড নিয়ে ডিসকাস করব। তাদের আমি অনেক বেশি ডিপ আলোচনা করব না, আমি মূলত তাদের অ্যালবামস এবং তাদের মিউজিক্যাল স্টাইল, মিউজিক্যাল ইনফ্লুয়েন্স এগুলো নিয়ে আলোচনা করব। হ্যালো, সো দিস ইজ আশফাক, ইউ আর ওয়াচিং টকিং মাঙ্কি। যদি আমার কন্টেন্ট আপনার ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল। সো পিঙ্ক ফ্লয়েড লন্ডনের 4টা ছেলে, রজার ওয়াটার্স, সিড ব্যারেট এবং রিচার্ড রাইট এবং নিক মেইসন। সো তারা একদিন ডিসিশন নেয় যে তারা দে ওয়ান্ট টু ডু সাউন্ডস টুগেদার, তারা একসাথে মিউজিক করবে। এবং তারা 4জনই আর্কিটেকচারের স্টুডেন্ট ছিল লন্ডন পলিটেকনিক ইনস্টিটিউটের। সো দেন তারা তাদের পিঙ্ক ফ্লয়েড নামের আগে তাদের ব্যান্ডের অনেক হাস্যকর নাম ছিল, যেমন একটা নাম ছিল মেগাডেথস। অনেকে ভাবে যে পিঙ্ক ফ্লয়েড নামটা কীভাবে আসলো, পিঙ্ক হয়তো পিঙ্ক ফ্লয়েড ব্যান্ডের কোনো একটা ক্যারেক্টার। আসলে এরকম না, পিঙ্ক ফ্লয়েড নামটা এসেছে পিঙ্ক অ্যান্ডারসন এবং ফ্লয়েড কাউন্সিল, 2জন বিখ্যাত আমেরিকান ব্লুজ আর্টিস্ট। সো সিড ব্যারেট ওদের খুব ফ্যান ছিল। তো এই 2জনের নাম একসাথে করে সে ব্যান্ডের নাম রাখে পিঙ্ক ফ্লয়েড। তাদের এই পর্যন্ত 15টা অ্যালবাম, স্টুডিও অ্যালবাম রিলিজ হয়েছে। 15টা স্টুডিও অ্যালবাম অনেক বেশি, তাদের ক্যাটালগ অনেক বড় এবং তাদের লাইভ অ্যালবাম রয়েছে, মেবি 2টা লাইভ অ্যালবাম রয়েছে। সো প্রথম অ্যালবামটার পরেই সিড ব্যারেট ব্যান্ড লিভ করে। হি ওয়াজ টেকিং টু মেনি ড্রাগস অ্যান্ড সে রিয়েলিটি থেকে অনেক দূরে সরে যায়। দেন ব্যান্ডের অন্যান্য মেম্বাররা মিলে ডিসাইড করে যে হি শুড বি রিপ্লেসড। সো দেন ডেভিড গিলমোর, পিঙ্ক ফ্লয়েডের গিটারিস্ট, সে ব্যান্ডে সংযুক্ত হয়। সো পিঙ্ক ফ্লয়েডের অ্যালবামগুলো সম্পর্কে আমি বলতে গেলে প্রথমেই বলবো যে তাদের প্রথম 7টা অ্যালবাম নিয়ে আমি কিছুই বলবো না, কারণ এই প্রথম অ্যালবামগুলো আমার পার্সোনালি খুব একটা প্রিয় না। অ্যালবামগুলো একদম পিওর সাইকেডেলিক রক কিংবা আপনি স্পেস রক বলতে পারেন। সাইকেডেলিক রক, প্রোগ্রেসিভ রক, স্পেস রক এগুলো নিয়ে আমি অন্য একটা ভিডিওতে বলবো। এগুলো নিয়ে অনেকের অনেক প্রশ্ন থাকে যে এই ব্যাপারে, এই জনরাগুলো কী আসলে, এবং এটা নিয়ে অনেকে খুব কম জানে, কারণ বাংলাদেশে প্রোগ্রেসিভ মিউজিক তেমন হয়নি, একদম বলতে গেলে হয়নি। অল্প কিছু ব্যান্ড প্রোগ্রেসিভ মিউজিক করা ট্রাই করেছে। সো প্রথম অ্যালবাম পাইবার অ্যাট দ্য গেটস অফ ডন, এটা তাদের ফার্স্ট স্টুডিও অ্যালবাম 1967-এ রিলিজ হয় পিঙ্ক ফ্লয়েডের। এই অ্যালবামটা যখন তারা এই অ্যালবামটা নিয়ে কাজ করছিল, ঠিক একই সময়ে বিটলস কাজ করছিল, অ্যাবি রোডেই কাজ করছিল তাদের সার্জেন্ট পেপারস অ্যালবামটা নিয়ে। অ্যালবামটা আমি প্রত্যেকটা গান শুনেছি, বাট 1970-এর ক্যাটালগের সাথে আমি এই অ্যালবামটার গানগুলো মিলাতে পারি না, এবং 1970-এর ক্যাটালগটাই আমার বেশি প্রিয় পিঙ্ক ফ্লয়েডের। সো দেন এ সোর্স ফুল অফ সিক্রেটস 1968-এ, মোর 1969-এ, আমাগামা 1969-এ। ফিফথ অ্যালবাম হচ্ছে অ্যাটম হার্ট মাদার, 1970 রিলিজ হয়। এটা পিঙ্ক ফ্লয়েডের একটা স্পেস রক অ্যালবাম, এবং এটা মজার কাহিনী হচ্ছে 1970 সালে আমরা জানি মানুষ যখন চাঁদে যায় তখন স্ট্যানলি কুব্রিক আর্থার সি ক্লার্কের বিখ্যাত উপন্যাস স্পেস অডিসি নিয়ে মুভি বানাচ্ছিল। তো স্ট্যানলি কুব্রিক এই অ্যালবামটার ওর ওই ফিল্মের জন্য নিতে চেয়েছিল সাউন্ড ট্র্যাক হিসেবে, বাট পিঙ্ক ফ্লয়েড এটা দিতে রাজি হয়নি। দেন তারা অনেক রিগ্রেট ফিল করে অবশ্যই। দেন মেডেল 1971, অবসকিউরড বাই ক্লাউজ 1972। 1973 সালে পিঙ্ক ফ্লয়েড রিলিজ করে ডার্ক সাইড অফ দ্য মুন। ডার্ক সাইড অফ দ্য মুন হচ্ছে কনসেপ্ট অ্যালবাম। কনসেপ্ট অ্যালবাম কী জিনিস সেটা নিয়ে আমি অন্য একটা ভিডিওতে বলার চেষ্টা করব। বিটলসের সার্জেন্ট পেপারস লোনলি হার্টস ক্লাব ব্যান্ড, এটাও একটা বিখ্যাত কনসেপ্ট অ্যালবাম। ডার্ক সাইড অফ দ্য মুন আমার সবচেয়ে প্রিয় কনসেপ্ট অ্যালবাম, এবং এই অ্যালবামটার প্রথম থেকে শেষ পর্যন্তই আমি অনেক প্রথম থেকে শেষ পর্যন্তই আমি অ্যালবামটার ফ্যান। এবং অ্যালবামটা একদম পিওর একটা প্রোগ্রেসিভ রক অ্যালবাম, এবং লিরিক্স, বিশেষত রজার ওয়াটার্স হচ্ছে পিঙ্ক ফ্লয়েডের লিরিসিস্ট। ওর লিরিক্স খুব বেশি ফিলোসফিক্যাল এবং স্যাটায়ার ব্যাপার স্যাপার নিয়ে, এলিয়েনেশন, তারপরে আইসোলেশন, এইসব ব্যাপার স্যাপার নিয়ে সে খুব লিখতে পছন্দ করতো। এই অ্যালবামটা শুনলেই আপনি এই ফিলটা পাবেন, প্রোগ্রেসিভ মিউজিকের ফিলটা পাবেন। দেন 9th অ্যালবাম হচ্ছে উইশ ইউ আর হিয়ার 1975। ডার্ক সাইড অফ দ্য মুন নিয়ে আরেকটা কথা বলতে হয়। ডার্ক সাইড অফ দ্য মুন হচ্ছে
রক মিউজিকের ইতিহাসে থার্ড বেস্ট সেলিং অ্যালবাম, এবং এই অ্যালবামটা টানা 800 সপ্তাহ এটা বিলবোর্ড টপ 20-তে ছিল। 800 সপ্তাহ, সেটা কিন্তু অনেক বড় একটা সময়। সো উইশ ইউ ওয়ার হিয়ার 1975 এই অ্যালবামটা আমার খুব পার্সোনালি আমার খুব প্রিয় একটা অ্যালবাম। আমি এই অ্যালবামটা সম্পর্কে একটা স্টোরি বলবো, ছোট স্টোরি। সেটা হচ্ছে এই অ্যালবামটার একটা বিখ্যাত গান আছে শাইন অন ইউ ক্রেজি ডায়মন্ড। এটা মূলত সিড ব্যারেটকে নিয়ে পিঙ্ক ফ্লয়েড লিখেছিল। সো এই গানটা আমি আমার একটা ফ্রেন্ডকে দিয়েছিলাম শোনার জন্য। তো সে বলতেছিল যে গানটা এত বড় কেন। আমি বলছি এটা প্রোগ্রেসিভ রক, সাধারণত এরকম বড়ই হয়, বাট তুমি শুনে দেখো তোমার কেমন লাগে। তো দেন সে অনেকক্ষণ অপেক্ষা করতেছে যে লিরিক্স আসার জন্য। গানটা হচ্ছে প্রথমে গিলমোরের গিটার দিয়ে শুরু হয়, দেন গানটা প্রোগ্রেস হতে হতে লিরিক্সে যেতে যেতে অনেক সময় লাগে। তো দেন সে বলতেছে যে এই গানের লিরিক্স কোথায়, লিরিক্স ছাড়া তো আমি গান শুনবো না। আমি বলছি মিউজিক ইজ নট অ্যাবাউট লিরিক্স, এটা অন্তত আমার পার্সোনাল ধারণা। কারণ if you like lyrics or if you like to read, if you like words, then you can read books. তুমি বই পড়তে পারো কিংবা তুমি কবিতা পড়তে পারো। গান হচ্ছে সাউন্ড, মিউজিক ইজ অল অ্যাবাউট সাউন্ড। লিরিক্সের সাথে মিউজিকের কোনো মিলই নেই, লিরিক্সের সাথে মিউজিকের কোনো তুলনা করাই ভুল, কারণ মিউজিক started as sounds. So then Animals 1977, Animals হচ্ছে পিঙ্ক ফ্লয়েডের অনেক পলিটিক্যাল স্যাটায়ার, অনেক বড় একটা পলিটিক্যাল স্যাটায়ারের অ্যালবাম। এটা মূলত তারা জর্জ ওয়েলের বিখ্যাত একটা স্যাটায়ার উপন্যাস আছে অ্যানিম্যাল ফার্ম, সেটা পড়তে পারেন, অনেক ভালো একটা উপন্যাস। মেটাফরিক্যালি অনেক কিছুই বোঝাতে চেয়েছে জর্জ ওয়েল। সো এটা থেকে ইনফ্লুয়েন্স হয়ে পিঙ্ক ফ্লয়েড এই অ্যালবামটা রিলিজ করে অ্যানিমালস। অ্যালবামের গানগুলো আপনি গানের টাইটেল শুনলে বুঝতে পারবেন যে কেন এটা অ্যানিম্যাল ফার্মের সাথে রিলেটেড। একটা গান আছে শিপস, তারপর একটা গান আছে ডগস, পিগস, এরকম হচ্ছে গানগুলোর নাম। সো 1979 সালে পিঙ্ক ফ্লয়েড রিলিজ করে দ্য ওয়াল হচ্ছে 2টা সিডি আকারে প্রকাশ করে একটা অ্যালবাম। ওয়ালের প্রত্যেকটা গান খুবই সুন্দর, মিউজিক খুব গর্জিয়াস এবং সাউন্ড রিয়েলি গুড, এবং কাইন্ড অফ প্রত্যেকটা গান আপনার কাছে মনে হবে যে দ্য সং ইজ কাইন্ড অফ হাগিং ইউ, গিভিং ইউ এ ওয়ার্ম হাগ, এরকম একটা ফিল হবে আপনি যদি কমফোর্টেবলি নাম শুনেন, কিংবা হে ইউ শুনেন, কিংবা যে বিখ্যাত রেবেলিয়ান গানটা আছে অ্যানাদার ব্রিক ইন দ্য ওয়াল। প্রত্যেকটা গানের গিটার ওয়ার্ক অনেক বেশি ভালো। ডেভিড গিলমোর পার্সোনালি আমার খুব প্রিয় একজন গিটারিস্ট, এবং আমি ওকে টপ 3 গিটারিস্টের মধ্যে একজন ভাবি। ওর হয়তো সে হয়তো টেকনিক্যাল গিটার প্লেয়ার না, বাট সে অনেক কম নোট প্লে করে, বাট আপনি ওর ফিলটা বুঝতে পারবেন। হি কাইন্ড অফ কানেক্টস উইথ দ্য অডিয়েন্স উইথ হিজ ফিঙ্গার্স। ওর অ্যাকসেন্টিং খুব ভালো, ওর ফ্রেজিং খুব ভালো। তাছাড়া আপনি শাইন অন ইউ ক্রেজি ডায়মন্ড এই গানটা যদি আপনি শুনেন, আপনি ফার্স্ট নোটটা শোনার পরে আপনি বুঝবেন যে দ্য গিটার ইজ টকিং টু ইউ, দ্য গিটার ইজ লিটারালি টকিং টু ইউ। সো দ্যাট অনেক গিটারিস্ট আছে, অনেক টেকনিক্যাল প্লেয়ার, অনেক ফাস্ট প্লে করে, অনেক শ্রেডার, তারাও অনেক ভালো গিটারিস্ট। বাট আপনি যদি স্লো এবং আপনি যদি কাইন্ড অফ আপনি যদি মুডি গিটার প্লেইং বা কিংবা ব্লুজ স্টাইল পছন্দ করেন, তাহলে আপনি পিঙ্ক ফ্লয়েডের ডেভিড গিলমোরের সাউন্ড আপনার অনেক ভালো লাগবে। ইভেন ডেভিড গিলমোর ব্লুজ গিটারিস্ট থেকেই অনেক বেশি ইন্সপায়ার্ড হয়ে সে রক মিউজিক শুরু করে। সো এরপর হচ্ছে দ্য ফাইনাল কাট, যেটা 1983-তে রিলিজ হয়। ফাইনাল কাট অ্যালবামটার হচ্ছে রজার ওয়াটার্সের সাথে পিঙ্ক ফ্লয়েডের লাস্ট অ্যালবাম। দেন he left the band, and eventually রিচার্ড রাইট অলসো লেফট দ্য ব্যান্ড। তাদের পার্সোনালি অনেক ঝামেলা চলছিল, এবং আদালত পর্যন্ত গড়িয়েছিল। এগুলো আপনি যদি উইকিপিডিয়া ঘাটেন কিংবা ইন্টারনেট ঘাটেন তাহলে এই তথ্যগুলো পাবেন। এগুলো নিয়ে আমি বেশি আলোচনা করব না, আমি জাস্ট অ্যালবামের রিভিউ এবং অ্যালবামগুলো সম্পর্কে আমি আলোচনা করতে যাচ্ছি। এরপর 13 নম্বর অ্যালবাম হচ্ছে এ মোমেন্টারি ল্যাপস অফ রিজন। এটাও পিঙ্ক ফ্লয়েডের একটা ভালো অ্যালবাম, কয়েকটা গান অনেক ভালো, আপনি শুনলেই বুঝতে পারবেন। তারা 70 থেকে বের হয়ে অনেক কিছু নিয়ে এক্সপেরিমেন্ট করে এই অ্যালবামটা, এবং গিলমোরের গিটার প্লেয়িং প্রত্যেকটা গানেই আপনার যে সে রিদম গিটারটা বাজায় আপনার খুব ভালো লাগবে। আপনি যদি স্লো মেলো মিউজিক পছন্দ করেন তাহলে আপনার আসলে অনেক ভালো লাগবে। এরপর দ্য ডিভিশন বেল 1994। ডিভিশন বেল হচ্ছে আমার খুব প্রিয় একটা অ্যালবাম, এবং এই অ্যালবামটায় ডেভিড গিলমোর ডেভিড গিলমোরের লিরিক্স যে ভালো। আপনি পিঙ্ক ফ্লয়েডের সবসময় রজার ওয়াটার্স অনেক ক্রেডিট পেয়ে থাকে লিরিক্সের জন্য, বাট গিলমোরের লিরিক্স হচ্ছে অনেক ভালো। এই অ্যালবামটা শুনলে আপনি বুঝতে পারবেন। ডিভিশন বেলের হাই হোপস গানটা আমার খুব বেশি প্রিয় একটা গান, ইভেন এটা আমার ফার্স্ট পিঙ্ক ফ্লয়েডের শোনা গান। দেন আই ফেল ইন লাভ উইথ পিঙ্ক ফ্লয়েড। এই গানটা আমি আপনাকে সাজেস্ট করবো। আপনার যদি পিঙ্ক ফ্লয়েড দিয়ে পিঙ্ক ফ্লয়েডে আপনি যদি
আপনি যদি পিঙ্ক ফ্লয়েড শুরু করতে চান তাহলে এই গানটা দিয়ে আপনি শুরু করতে পারেন। সো দেন আর এর থেকে 20 বছর পরে এন্ডলেস রিভার 2014 সালে যেটা রিলিজ হয়, এটা কাইন্ড অফ পিঙ্ক ফ্লয়েড সেইং গুড বাই টু দ্য অডিয়েন্স, টু দ্য পিপল, টু দ্য মিউজিক ইন্ডাস্ট্রি এই অ্যালবামটার মাধ্যমে। এই অ্যালবামটার ইনস্ট্রুমেন্টাল ওয়ার্ক অনেক ভালো, লিরিক্সও ভালো, বাট টিপিক্যাল পিঙ্ক ফ্লয়েড, আপনি এটা শুনলেই বুঝতে পারবেন, এক্সেপশনাল কিছুই এটার মধ্যে নেই। এই গেল হচ্ছে এই পিঙ্ক ফ্লয়েডের স্টুডিও অ্যালবাম। এছাড়া পিঙ্ক ফ্লয়েড আপনার লাইভ শোজের জন্য অনেক বেশি ফেমাস। আমি আপনাকে সাজেস্ট করবো হচ্ছে লাইভ পালস, এটা আপনি ইউটিউবে পাবেন। আপনি পিঙ্ক ফ্লয়েডের এই শোটা দেখবেন। তারা সনিক এক্সপেরিমেন্ট করতে অনেক পছন্দ করে, লাইট নিয়ে অনেক কিছু করতে পছন্দ করে, আলো নিয়ে। তারপর তাদের লাইভ শোগুলোর তারা অডিয়েন্সের সাথে যে কানেক্ট, আপনি শোগুলো দেখলে বুঝতে পারবেন যে দে আর ট্রাইং টু কমিউনিকেট উইথ দ্য অডিয়েন্স, অ্যান্ড দ্যাটস হিউজ। কারণ অসংখ্য মিউজিশিয়ান আছে যারা স্টুডিওতে অনেক ভালো, বাট লাইভ শোতে দে আর নট দ্যাট গুড। সো এই হচ্ছে পিঙ্ক ফ্লয়েড। পিঙ্ক ফ্লয়েড পার্সোনালি আমার খুব প্রিয় একটা ব্যান্ড। আমি পিঙ্ক ফ্লয়েডের লিরিক্স, পিঙ্ক ফ্লয়েডের সাউন্ড, পিঙ্ক ফ্লয়েডের মিউজিক্যাল স্টাইল, প্রোগ্রেসিভ রক বলেন, সাইকেডেলিক রক বলেন, সাইকেডেলিক রক ব্যাপারটা হচ্ছে সাউন্ডটা সাইকেডেলিক রক, বাট ট্রাস্ট মি, ইউ ডোন্ট হ্যাভ টু টেক ড্রাগস টু এক্সপেরিমেন্ট অর টু ফিল দ্যাট মিউজিক। কারণ আপনি ইফ ইউ ক্যান এনজয় দ্যার মিউজিক ওয়েন ইউর সোবার, দেন আই থিঙ্ক উই ক্যান হ্যাভ এ কনভারসেশন। না, আমি একদম সোবার অবস্থায় তাদের গান শুনেছি, দেন আই ইনস্ট্যান্টলি লাভ দেয়ার মিউজিক অ্যান্ড আই ফেল ইন লাভ উইথ দেয়ার ব্যান্ড। সো প্লিজ এরকম কিছু ভাববেন না যে ড্রাগ, এই মিউজিকটা এক্সপেরিমেন্ট করার জন্য আপনাকে ড্রাগ নিতে হবে, এরকম কিছুই না। আপনি যদি নর্মাল অবস্থায় গানটা পছন্দ করতে পারেন তাহলেই বুঝবেন যে আপনি দ্যাটস রিয়েলি গুড মিউজিক, যদি আপনি সোবার অবস্থায় গানটা পছন্দ করেন। সো এই হচ্ছে পিঙ্ক ফ্লয়েড। পিঙ্ক ফ্লয়েড 250 মিলিয়ন অ্যালবাম বিক্রি করেছে এ পর্যন্ত পৃথিবীতে। 250 মিলিয়ন অনেক 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 বেশি রেকর্ড। এবং তারা আমেরিকাতেই 100 মিলিয়নের উপর অ্যালবাম বিক্রি করেছে, যদিও তারা ব্রিটিশ ব্যান্ড। আমেরিকান অডিয়েন্স ব্রিটিশ ব্যান্ডগুলো থেকে অনেক বেশি ইনফ্লুয়েন্স, তারা ব্রিটিশ মিউজিকে অনেক বেশি, তারা ব্রিটিশ মিউজিক বেশি পছন্দ করে আমেরিকান নিজের মিউজিক থেকে, এটা আমরা সবসময় জানি। সো 250 মিলিয়ন অ্যালবাম বিক্রি করেছে। এবং তাদের একটা গান হচ্ছে ডেলিকেট সাউন্ড অফ থান্ডার। এই গানটা হচ্ছে প্রথম স্পেস অর্থাৎ মহাকাশে প্রথম গান, এটা প্লে হয়েছিল রাশিয়ান একজন অ্যাস্ট্রোনট। উনি এটার রেকর্ডটা নিয়ে গিয়েছিলেন স্পেসে, এবং উনি এটা স্পেসে বাজানো, এটা হচ্ছে প্রথম গান। এছাড়া পিঙ্ক ফ্লয়েডের আরও অনেক সোলো সিঙ্গেল রয়েছে যেগুলো অনেক মানুষের কাছে প্রিয়। ডেভিড গিলমোরের আলাদা সোলো প্রজেক্ট রয়েছে, রিচার্ড রাইটের আলাদা সোলো প্রজেক্ট রয়েছে, রজার ওয়াটার্সের আলাদা সোলো প্রজেক্ট রয়েছে। তো আপনি ওইগুলো শুনবেন, ওইগুলো আপনার ভালো লাগবে। আর পিঙ্ক ফ্লয়েডের সাউন্ড আপনি খুব ইজিলি আলাদা করতে পারবেন অন্য কোনো ব্যান্ডের সাউন্ড থেকে। খুব সহজে আপনি বুঝবেন যে এটা দিস ইজ পিঙ্ক ফ্লয়েড, ইদার দিস ইজ পিঙ্ক ফ্লয়েড অর নট, এটা আপনি খুব সহজে আলাদা করতে পারবেন। আর আপনি যদি পিঙ্ক ফ্লয়েডের সাথে পরিচিত না হয়ে থাকেন, তাহলে আমি সাজেস্ট করবো আপনি আজকে পিঙ্ক ফ্লয়েড শোনা শুরু করেন। আমি আপনাদেরকে কয়েকটা গান সাজেস্ট করবো। সেটা হচ্ছে, প্রথম গান যেটা সাজেস্ট করবো সেটা হচ্ছে কমফোর্টেবলি নাম। এই অ্যালবামে এই গানটা মোটামুটি যারা পিঙ্ক ফ্লয়েডের ফ্যান না তারাও এই গানটা শুনেছে, কারণ এটা অনেক মেইন স্ট্রিমে ছিল অনেক গানটা, এবং অনেক ফেমাস। তারপরে শাইন অন ইউ, ক্রেজি ডায়মন্ড, এরপরে হেই ইউ, তারপরে এনিমেলস অ্যালবামের সবগুলো গান, ডার্ক সাইড অফ দ্য মুনের সবগুলো গান, ওয়ালের সবগুলো গানই অনেক ভালো। ডিভিশন বেলের হাই হোপস গানটা অনেক বেশি ভালো একটা গান। এগুলো দিয়ে আপনি শুরু করতে পারেন। দেন যদি আপনি গানের ডিউরেশন দেখেন যে 15-16 মিনিট, ইউ হ্যাভ টু গিভ ইট এ ট্রাই। কারণ আপনি অনেক সময় দেখা যাবে 3 মিনিট 4 মিনিটের সাধারণত পপ গান 3 মিনিট বানানো অনেক বেশি লজিক্যাল, কিন্তু আপনি যদি প্রোগ্রেসিভ রকের ডেফিনেশন জানেন তাহলে, আমি সংক্ষেপে প্রোগ্রেসিভ রকের ডেফিনেশনটা আপনাকে বলি। প্রোগ্রেসিভ রক হচ্ছে ক্লাসিক্যাল মিউজিকের সাথে আপনার মডার্ন রক মিউজিক, রক ইনস্ট্রুমেন্টের কোলাবোরেশন, এটা হচ্ছে প্রোগ্রেসিভ রক। কাজে এরকম একটা মিউজিক করতে গেলে আপনাকে গানটা 12-13 মিনিট 14 মিনিটে যাইতে হবে, কারণ গানটার লিরিক্স বলেন, গানটার মিউজিক বলেন, ইনস্ট্রুমেন্টের কাজ বলেন, সব কিছুই অনেক বেশি এলাবোরেট হতে হবে গানগুলোর মধ্যে। সো প্রথমে ইউ ক্যান গিভ ইট ট্রাই, দেন আমি আপনার গ্যারান্টি দিয়ে বলতে পারবি যে ইউ উইল ডেফিনেটলি ফেল ইন লাভ উইথ দেয়ার মিউজিক, স্পেশালি পিঙ্ক ফ্লয়েড। সো দ্যাটস অল। আপনার যদি কোনো প্রিয় ব্যান্ড থাকে প্লিজ লেট মি নো, আমি ওই ব্যান্ডটা নিয়ে ডিসকাস করার চেষ্টা করব। এবং প্লিজ যদি আমার এই কন্টেন্টটা ভালো লেগে থাকে, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ।